শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছে নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। এই সেটে নানান ধরনের গল্পে মুখরিত থাকে আমাদের এই দুপুরের সময়টা। কখনো গান, কখনো সিনেমা, কখনো নতুন কোনো কাজ, ক্রীড়াঙ্গনের কোনো খবর। আজকে গানের গল্প হবে। তবে যাকে নিয়ে গানের গল্প হবে তাকে পরিচয় করিয়ে দেওয়ার আগে আসলে অনেক কিছু ভাবছিলাম যে কিভাবে তাকে পরিচয় করিয়ে দিলে দর্শক চট করেই বুঝতে পারবে। তখন মনে হলো একটি শব্দ, একটি গানের টাইটেল, যেটা বললে আসলে একটা মানুষের নাম একদম ছবির মতো আমাদের সামনে ভেসে আসে। সেটির নাম হচ্ছে অবাক ভালোবাসা। ভালোবাসার কত রং, কত রূপ, কতভাবেই না গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পীরা ভালোবাসাকে রাঙিয়েছেন। কিন্তু তার মধ্যে অবাক ভালোবাসা যে বিস্ময় আমাদের মাঝে জাগিয়েছে, আমরা সে জাদুতে এখনও মোহিত, এখনও যেন খুঁজে ফিরছি ভালোবাসা এই সুরের মধ্য দিয়ে। আজ সে অবাক ভালোবাসার পেছনের যে মানুষটি, দ্য ম্যান বিহাইন্ড অবাক ভালোবাসা, তিনি আছেন আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন ভাবনা করি। শুভেচ্ছা, কেমন আছেন? ভালো আছি। খুব বেশি একটা ইন্টারভিউতে হয়তো আপনাকে পাওয়া যায় না, তাই আমরা খুবই প্রিভিলেজড আজকে যে তারকাকথনের সেটে আপনি এসেছেন আপনার কিছু এক্সপিরিয়েন্স আর গানের পেছনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে। শিওর, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। কেমন লাগছে আসলে? না, ভালো লাগছে, ভালো লাগছে। দেশে আসলাম কিছুদিন আগে, ওয়ারফেজের সাথে কিছু কাজ হলো, তো আপনাদের অনুষ্ঠানে আজকে আসলাম, ভালো লাগছে। আপনার আসল নাম মেহমুদ জগলুল করিম, মেহমুদ জগলুল করিম, কিন্তু রাইট। তার থেকে আসলে সবাই আপনাকে চেনে হচ্ছে বাবনা করিম নামে। আসলে এর পেছনের গল্পটা কি? মেহমুদ জগলুল করিম আমার ফর্মাল নেম, সার্টিফিকেট নেম, বাট আমার ডাক নেম হলো বাবনা। তো স্টেজ নেম হয়ে গেছে ওটা, বাবনা করিম। হ্যাঁ, সেটাই। আর এটা আসলে অ্যাকসেপ্ট করেছে মানুষ, খুব ইজি টু সে, এবং মনে হয় একটু আপন আপন মনে হয় বেশি। আচ্ছা, ওয়ারফেজের সাথে পথ চলার তো একটা জার্নি রয়েছেই আপনার, সেটা আমরা জানি। তবে পুরন্দস্তুর আসলে সঙ্গীতের সাথে আপনার যাত্রা শুরুটা কোথা থেকে যদি একটু বলেন। সঙ্গীতের সাথে যাত্রা আসলে আমাদের ফ্যামিলিতে ছোটবেলা থেকেই, ফ্যামিলি পর্যায়ে আমার খালা মামারা সবাই অ্যাকচুয়ালি এদের রেডিও শিল্পী অথবা টিভি শিল্পী ছিলেন আর কি। হ্যাঁ, তো বাসা থেকে কোনো ফর্মাল এডুকেশন নেই, কিন্তু ওই বাসাতেই নজরুল, রবীন্দ্র এসব শুনে শুনে বড় হয়েছি। আর সেখান থেকে জার্নিটা শুরু। বাট আমি সেন্ট জোসেফসে ছিলাম, তো ওখানে আমার ফ্রেন্ডসরা ওখানে ওরা এক্সপেরিমেন্ট করছিল আর কি, বা শুনছিল, আমরা এক্সপেরিমেন্টের থেকে বলে শুনছিল ওয়েস্টার্ন ওই রক, হার্ড রক এসব আর কি। তারপর ওই ধরনের মিউজিক আমাদেরকে অবশ্যই অনেক পুল করতো। তো আমরা ওগুলো বাজানো শুরু করলাম প্রথমে, জাস্ট কভার সংস। তো কভার সংস করতে করতে ইট টেক্স অ্যাবাউট লাইক 4-5 ইয়ার্স, 4-5 বছর পর আমরা 1984-এ ওয়ারফেজ শুরু হলো সেন্ট জোসেফস থেকে। তারপর 5 বছর পরে আমরা প্রথম অ্যালবামটা করলাম বাংলাতে। তো সেখান থেকেই জার্নিটা শুরু আমাদের এই হার্ড রক এক্সপেরিমেন্টটা আর কি। ওকে, তারপর আসলে ওয়ারফেজের সাথে পরিচয়টা, সেখানে আসলে আপনার জার্নিটা শুরু করা। ওয়ারফেজ শুরু হয় তো এই যেটা বললাম 84-এ, তখন সেন্ট জোসেফে ছিল মীর, নাইমুল, কমল, হেলাল, ওরা ছিল প্রথম দিকের ব্যান্ড। পরে 86-এর দিকে বাই দ্যাট টাইম অলরেডি কমল, টিপু ওরা একসাথে, আর আমি তখন কলাবাগান থাকতাম এবং ওদের ওয়ারফেজের প্র্যাকটিস দেখতে যেতাম আর কি। তো আমাদের এক বন্ধু চলে গেল, ওয়ারফেজের এক বন্ধু চলে গেল আমেরিকাতে। চলে যাওয়ার পরে ওখানে একটা গ্যাপ হলো আর কি। তো ওই গ্যাপটাতে তখন কমল কিন্তু বেস বাজাতো। হ্যাঁ, ও তো ট্রিমেন্ডাস বেসিস্ট, খুব খুব ভালো বেসিস্ট ও। বাট ও তখন লিড গিটারটা হাতে নিল, আর বেস বাজানোর কেউ ছিল না তখন। অ্যান্ড দ্যাট ওপেনিং আমাকে অফার করা হলো যে তুই আসবি কিনা। তা আমি তারপর ওদেরকে জয়েন করলাম। সেখান থেকেই আসলে ওয়ারফেজের সাথে যুক্ত হলাম আর কি। তারপর শোগুলো হওয়া শুরু করলো 87 থেকে। অ্যান্ড দেন একটা সময় আমার একটা ব্রেক ছিল অ্যাকচুয়ালি ওয়ারফেজের সাথে। 87-এ আমার ভাই অ্যাকচুয়ালি হি ওয়াজ এ জিডি পাইলট। তো ওর একটা অ্যাক্সিডেন্ট হলো, মারা গেল ওর। তো তারপর থেকে আমার অবশ্যই এটা আমাদের ফ্যামিলির জন্য একটা বড় একটা ধাক্কা ছিল।
সো আই টুক এ ব্রেক আই হ্যাড টু টেক এ ব্রেক। তো ওই সময়টাতে আমি বুয়েটে ছিলাম, আর আমি একটু সেক্লুডেডও ছিলাম, বিকজ ওই সময়টা আমার প্রয়োজন ছিল আমার নিজের ভিতরের প্রশ্নগুলার উত্তর দেওয়া নিজের কাছে, ওগুলো একটা প্রয়োজন ছিল আমার ওই সময়টাতে। লাইক আই সেড, আমি ওয়ারফেস থেকে একটু সেক্লুডেড ছিলাম। ওই সময়টাতে আমার নিজের ভেতর আমার ইন্ট্রোস্পেকশন, আমার জাস্ট ভেতরের প্রশ্নগুলার উত্তর দেওয়ার একটা সুযোগ ছিল। আমার মনে হয় তখন আমি শিওর ছিলাম না অ্যাকচুয়ালি গানগুলো আমি লিখছিলাম কেন। আমাকে যদি প্রশ্ন করা হয় গানগুলো লিখছিলেন কিসের জন্যে, আমি বলতে পারবো না যে গানগুলো, কারণ তখন আমরা কোনো অ্যালবাম বা এসব করার কোনো চিন্তায় আশেপাশে ছিল না, আমরা তখন কভার সংস করতাম। তো ওই সময়টাতে হয়তো আমার নিজের প্রশ্নগুলোরই একটা এক্সপ্রেশন হয়তো গানের মধ্যে দিয়ে করতে চাইছিলাম। হ্যাঁ, তো এই বিচ্ছিন্ন আবেগ আমার প্রথম লেখা গান, তার পাশাপাশি একটি ছেলে, ওটা ছিল। তো সেভাবে আমার গানগুলা বের হয়ে আসছে আসলে। অ্যান্ড দেন লেটার যখন ওরা আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন অ্যালবাম করার একটা চিন্তা ভাবনা হচ্ছিল। আমি কিন্তু জানি না, এই কোনো কিছুই আমি জানি না অ্যাকচুয়ালি, বিকজ আমি একটু সেক্লুডেড ছিলাম। বাট ওদের কথা শুনলাম ওরা চলে যাচ্ছে আমেরিকা, তো আমি ডিসাইড করলাম যে ঠিক আছে একটু দেখা করে আসি। আর ওই সময়টাতে এতটাই সেক্লুডেড ছিলাম যে এমনও হতে পারতো যে আমি হয়তো দেখা করতে আসিনি। বলেছেন আসবেন কিন্তু আসেননি। হ্যাঁ, বা হতে পারতো আর কি। আমি অতটাই সেক্লুডেড ছিলাম আসলে সব কিছু থেকে। কিন্তু এসে আমাদের জয় ইসলাম, বেবি ইসলামের ছেলে, তো উনি অনেকেই চিনে বেবি ইসলামকে ফ্রম চলচ্চিত্র সাইড থেকে। তো জয় ইসলামের বাসায় ওরা সবাই একসাথে হলো, আমিও আসলাম। তখন আমি জানতে পারলাম যে আসলে অ্যালবাম করা হচ্ছে। সেটা রকস্ট্রাটা, ওয়ারফেজ, ইন ঢাকা আর এইসিস, এই চারটা ব্যান্ড, আমাদেরকে বিগ ফোর বলি আর কি। এই চারটা ব্যান্ড অ্যাকচুয়ালি ওই সময়কার এই এক্সপেরিমেন্টগুলো করছিল। অ্যান্ড ওরা তখন ভাবছিল অ্যালবামগুলো করার জন্য। এখানে বাদল ভাইয়ের কথা আমার বলতেই হবে। সারগাম ছিল তখন, সারগামের বাদল ভাই আমাদেরকে অ্যাকচুয়ালি অনেক সাপোর্ট দিয়েছেন। তো ওইটা করতে গিয়ে আর কি তখন এটা জেনে তখন আমি একটু ভয়ে ভয়ে বললাম যে আমার কিছু কম্পোজিশনস আছে, যদি শুনতে পারিস তোরা। তো তারপরে আমি শোনালাম ওদেরকে, বাদ বাকিটা তো সুরের জার্নিটা আসলে কেমন ছিল? গানটার শ্যুটটা আগে করা ছিল, কিন্তু আমরা পরে সেকেন্ড ইয়ারের দিকে, বুয়েটের সেকেন্ড ইয়ারের দিকে আমরা 17 জন বন্ধু অ্যাকচুয়ালি কক্সবাজার গেলাম। তো কক্সবাজার নেমেই এই সমুদ্রের গর্জন আর সমুদ্রের বিশালত্ব আমাকে হয়তো একভাবে টাচ করেছে আর কি। তো আমার বন্ধুগুলো সবাই গেল, ওরা একটু রেস্ট নিয়ে সি বিচে গিয়ে খেলতে গেল ক্রিকেট। আমি থেকে গেলাম। আমার মনে হলো যে আমি আসলে একটু যেভাবে ফিল করছি এনভায়রনমেন্টটা ইমোশনালি, সেখান থেকে মনে হলো যে আমি আসলে যদি বসি গানটা হয়তো লিখে ফেলবো আর কি। তো এত ন্যাচারালি গানটা আমার কাছে আসলো যে আমার বিশেষ কোনো বেগ পেতে হলো না, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট। সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার জন্য। একটা জিনিস শিখলাম আমি, যে ইফ ইউ আর ইন দ্য রাইট এনভায়রনমেন্ট, ইফ ইউ আর ইন দ্য রাইট ইন্সপিরেশন, এটা অনেকটা ন্যাচারালি ভেতর থেকে চলে আসে কিছু ওয়ার্ডস, রাইট? তো সেভাবে গানটা লেখা হলো। এবং সন্ধ্যাবেলা সবাই যখন আমরা একসাথে হলাম, এটা TNT রেস্ট হাউসের উপরে, এবং ওখানে কিন্তু ওই রাতটাতে অন্ধকার অবশ্যই রাত ছিল, ছাদের উপরে সমুদ্রের গর্জনটা সবসময় শুনতে পাচ্ছি আর কি। হ্যাঁ, তো গানের ডিসক্রিপশনটা কিন্তু এক্স্যাক্টলি যা আমি দেখছিলাম, যা শুনছিলাম, সেটারই ডিসক্রিপশন। আর অবাক ভালোবাসা আসলে অনেকভাবে ইন্টারপ্রেট করে মানুষ, এবং সেটা অবশ্যই সে ওপেনিংটা আছে। বাট অবাক ভালোবাসা ইজ অ্যাবাউট জীবন নিয়ে ভালোবাসা, অস্তিত্বের ভালোবাসা। আমরা যে আছি, আমরা যে এক্সিস্ট করি, সেটার জন্য আসলে আমি তো কাজ করি নাই, আমরা কেউই কাজ করি নাই, কিন্তু আমাকে এই জীবনের এই উপহারটা দেওয়া হয়েছে, এবং প্রতিটা মুহূর্তে আমরা এটা এনজয় করছি, এই মুহূর্তটাতেও।
একেবারেই। সো সো ওই ওই কৃতজ্ঞতাটা যে এই আমরা অনেক সময় কমপ্লেইন করি বড় জিনিস ছোট জিনিস, কিন্তু জীবন নিয়ে ভাবলে পরে মনে হয় যে এই পুরা জিনিসটাই এত ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী বলেই এতটা সুন্দর। এবং এই সুন্দর জীবনটাকে আমরা ওভাবে যদি কৃতজ্ঞতা নিয়ে এনজয় করতে পারি, আই থিঙ্ক লাইফ ক্যান বি মাচ মোর ফুলফিলিং। তো এইটাই হলো ফাউন্ডেশন অফ দ্য সং আর কি। হ্যাঁ, ফাউন্ডেশন অফ হ্যাঁ, অবাক অবাক ভালোবাসা। ভালোবাসা, হ্যাঁ। Okay. একটা বিষয় থাকে যে একজন সুরকার কিংবা গীতিকার জীবনে একটি কাজ করেন, যে কাজটির মাধ্যমে আসলে দর্শক প্রজন্ম থেকে প্রজন্ম তাকে স্মরণ করে। কারণ বলা হয় যে এমন একটি কাজই আসলে যথেষ্ট যে কোনো একজন শিল্পীর জন্য, যে আচ্ছা। লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা লাইফ টাইম ওয়ার্ক। ভাবনা করিম কি মনে করে, অবাক ভালোবাসা কি তার জন্য সেই প্রাইডটা এনে দিতে পারে? সেটা তো আমি বলতে পারবো না, সেটা সেটা দর্শকদের। বাট যতটুকু রেসপন্স পাই, আমরা ওয়ারফেজের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ মানুষের ভালোবাসার জন্য। তো আমাদের হোপ থাকবে যে আমরা যখন চলে যাব গানটা বেঁচে থাকুক। হ্যাঁ, সেটাই আমাদের হোপ। তো সেটা যদি হয় অবাক ভালোবাসা নিয়ে বা অন্যান্য গান নিয়ে আমাদের, হ্যাঁ, সেটাই আমাদের কৃতজ্ঞতা, যে সেটা আমাদের পাওয়া। এবং এটার জন্য ডিপলি আমরা উই অলওয়েজ রিমেম্বার যে এটা তো এটাও একটা গিফট আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের জীবনে, যে আমরা এটা অ্যাকচুয়ালি শেয়ার করতে পেরেছি মানুষজনদের সাথে। না, এটা একটা ব্যাপার থাকে, কারণ ওয়ারফেজ বলি বা অন্য যে কোনো দলের গান যেটা থাকে, হ্যাঁ। তারা তো আসলে অনেক অনেক কাজ করে, কিন্তু হ্যাঁ। তার মধ্যে থাকে না যে অবাক ভালোবাসা নিয়ে চর্চাটা আসলে অনেক বেশি হয়, বা সেই গানটা আসলে হ্যাঁ। অনেক বেশি মানুষের কাছে পৌঁছে গেছে বা অনেক বেশি মানুষকে টাচ করতে পেরেছে, হ্যাঁ। সেই জায়গা থেকে আসলে জানার ছিল যে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যামেজিং থিং ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট অবাক ভালোবাসা বা এক্সপিরিয়েন্সড অ্যাবাউট অবাক ভালোবাসা? কিছু কিছু জিনিস অনেক সময় নিতে পারি না, মানে অনেক বড় কমপ্লিমেন্ট নিতে পারি না আসলে। হ্যাঁ, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট কমপ্লিমেন্টস দ্যাট আই হ্যাভ, তিনটা কথা বলি। হ্যাঁ, দুটার কথা বলতে পারি অ্যাটলিস্ট। হ্যাঁ, বিকজ দে আর সিগনিফিক্যান্ট ইন টু ডিফারেন্ট ওয়েজ। একটা হলো আমরা অস্ট্রেলিয়াতে গেলাম ট্যুর করতে। তো ওখানে একজন ভক্ত এসে বলল যে আমার মৃত্যুর সময় এই গানটা আমি শুনতে চাই। তো সেটা আমি শুনে, মানে ওই ধরনের কমপ্লিমেন্ট আমি আসলে নিতে পারি না, মানে ইটস টু বিগ। আমি তখন চুপ থাকতে হয় আর কি, একদমই চুপ থাকি। এটা একটা। আরেকটা হলো এটা এটা ফেসবুকে একটা পোস্ট আমি দেখেছি, সেটা হলো এই মানুষটা আত্মহত্যা করতে চাচ্ছিল। তো সে আই গেস শেষবারের মতো অবাক ভালোবাসাটা শুনতে চাইছে আর কি। তো ওটা শোনার পরে এই রাসেলের যে প্রথম দিকের একটা গিটারের পিসটা আছে, ওই পিসটা শুনে, এটা তার বক্তব্য আর কি, ওই পিসটা শুনে, হয়তো গানটা পুরাটা শুনে সে ডিসাইড করলো সে আত্মহত্যা করবে না। তো এগুলো শুনলে পরে তখন মনে হয় আমরা তো আসলে করি জাস্ট আমাদের ভেতর থেকে যে জিনিসগুলো আসে সেটাই লিখে ফেলি, কিন্তু যখন এই ফিডব্যাকগুলো পাই তখন মনে হয় আসলে এই লিটারেচার, আর্ট, মিউজিক, এগুলোর ইম্প্যাক্ট তো অনেক ডিপ একটা মানুষের ভেতর। সো সো সেটারও একটা রেসপন্সিবিলিটি আছে, রাইট? সো ওই দুইটাই মনে পড়ছে আমার, যে সিগনিফিকেন্টলি, এমনিতে অন্যান্য পাই নর্মাল, বাট ওই দুইটা ধরো একদম সিগনিফিকেন্ট আর কি। আচ্ছা, ওয়ারফেজে তো আসলে প্রায় সবাই বন্ধু, এবং বয়সের আসলে কোনো মাপতাল থাকে না এক্ষেত্রে, যে বয়সের বন্ধু হতে পারে, বয়সের বন্ধু। ব্যান্ড মিউজিকের আসলে আমার মনে হয় যে শ্রেষ্ঠত্বটা এখানেই। তো আপনার সব থেকে কাছের বন্ধু কে ওয়ারফেজে? কমল, টিপু, ওরা তো আমার সাথে, আমরা একসাথে, আমরা একই বয়সী। কমল, টিপু, আমরা এক বয়সী। আমাদের প্রথম অ্যালবামের যে লাইন আপ ছিল কমল, টিপু, আমি, তারপরে 5-6 বছর পরে, মানে গ্যাপে রাসেল আর সঞ্জয় এক বয়সে।
বাট ওয়ারফেজে আসলে আমাদের যেটা হয়েছে যে আমরা আচ্ছা প্রশ্ন উত্তরটা দিয়ে নিই, সেটা হলো আমার খুব কাছের সবাই কাছের, কাউকে ইয়া বলবো না, কিন্তু কমলা টিপু অবশ্যই আমার ছোটবেলার বন্ধু, so ওরা খুব কাছের। হ্যাঁ, সো আর কেমিস্ট্রিটা কেমন আসলে, কার সাথে কেমিস্ট্রি কেমন? ওয়ান্ডারফুল কেমিস্ট্রি। আমাদের এক্সটেন্ডেড ওয়ারফেজ ফ্যামিলি ইজ এ ওয়ান্ডারফুল ফ্যামিলি। সবার একটা কন্ট্রিবিউশন আছে। ওয়ারফেজের আই থিঙ্ক একটা জিনিস ইউনিক হলো, আমাদের যে চ্যালেঞ্জটা ছিল সেটা টিপুর কারণে, সেই চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি ও কনভার্ট করেছে আমাদের স্ট্রেংথ হিসাবে। কিভাবে বলি, আমরা যখন একটা সময় হলো, আমি ইঞ্জিনিয়ারিং করি, সো আমার প্রফেশনের জন্য আমার একটু বের হয়ে আসতে হলো। তো সময় সময় এই জিনিসটা সবার বেলায় ঘটেছে, রাইট? সো ওই সময়টাতে আমরা যখন আরেকটা মেম্বারকে নিয়ে এসেছি, তখন কিন্তু হয়তো ইয়াঙ্গার একটা ছেলে যেমন এখন সামিরের বয়স কিন্তু 40 এর দিকে, আচ্ছা 40-এর একটু উপরে হতে পারে। ওয়ারফেজের বয়স কিন্তু 42, ঠিক আছে? সো বুঝতেই পারছো যে যারা জয়েন করছে তারা হয়তো মাত্র জন্মগ্রহণ করছে যখন ওয়ারফেজ হয়েছিল, রাইট? ওকে, সো ওই ডিফারেন্ট এইজের মানুষজন বিভিন্ন সময়ে ওয়ারফেজে এসেছে এবং তারা বিভিন্নভাবে কন্ট্রিবিউট করেছে, এবং তাদের কন্ট্রিবিউশনটা তাদের সময়ের তাদের এইজ গ্রুপের মানুষদেরকে অ্যাট্রাক্ট করেছে। আমার মনে হয় ওই কারণে হয়তো সাবজেক্ট ম্যাটার নিয়ে যেসব সাবজেক্ট ম্যাটার নিয়ে আমরা লিখেছি, যে মানুষগুলা কাজ করেছে আমাদের সাথে, সব কিছু মিলেই আমার মনে হয় আমাদের একটা মাল্টিপল জেনারেশনাল পুল আছে। অনেক ইয়াং মানুষজনের ওয়ারফেজ শুনে, আবার আমাদের সময়কার মানুষজনের ওয়ারফেজ শুনে। এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার জন্য। আচ্ছা, আরেকটি বিষয়, সেটা আমরা রসায়ন বা কেমিস্ট্রির কথা জানলাম, কিন্তু অনেকগুলো মানুষ একসাথে থাকলে বা একটা টিম ওয়ার্ক করলে কিন্তু একটু মনোমালিন্য হওয়ার ঝুঁকিও থাকে বা হয়ে থাকে। এই মনোমালিন্য হওয়া কিংবা মতবিরোধ হওয়া, এই জায়গাগুলোকে ওয়ারফেজ আসলে কিভাবে হ্যান্ডেল করে? ম্যানেজমেন্টটা টিপু করে। আই থিঙ্ক হি ডাজ এ গ্রেট জব। এমনিতে আমাদের মধ্যে মনোমালিন্য হলে পর আমরা এক্সপ্রেশনের ফ্রিডমটাকে দাম দেই। আমি নিজেও যখন কাজ করি, ওয়ারফেজও তাই, আমাকে দিয়ে বলি, আমি কম্পোজিশন একটা যদি শেয়ার করি ওয়ারফেজের সাথে, কখনোই আমি বলে দিই না যে এইটাই। আমি সবসময় ওপেন রাখি যে সবাই যাতে তাদের ফ্লেভারটা নিয়ে আসতে পারে, তাদের ওপিনিয়নটা দিতে পারে। তাতে হয় কি, গানটা একটা হঠাৎ করে হয়তো নতুন একটা ডিমেনশনে মুভ করতে পারে। তো আমি বলবো ওয়ারফেজে আমরা ওপেন টু এভরিবাডিজ ওপিনিয়ন, যাতে সবার ওপিনিয়ন নিয়ে আমরা গানগুলো করতে, কেউ ডিকটেট করে না যে এটাই হবে। হ্যাঁ, ইভেন যারা হয়তো কম্পোজ করেছে, হ্যাঁ, তাদের একটা কম্পোজ করার জন্য তো একটা স্টোরি থাকে মাথার মধ্যে, রাইট? ওই স্টোরির এগেনস্টে উই এক্সপ্লেইন গানটা কীভাবে হবে, কীভাবে মুভ করবে, বাট দেন উই আর ওপেন টু এভরিবাডিজ ওপিনিয়ন। ওকে, আচ্ছা, গান তৈরি করার পেছনে আসলে এক এক সময় এক এক ধরনের ভাবনা তৈরি হয়, এবং গানটা আসলে জনপ্রিয়তা পাবে কিনা, দর্শক গ্রহণ করবে কিনা, এমন চিন্তাও কিন্তু অনেকেরই থাকে। কিন্তু ওয়ারফেজ কি আসলে গান তৈরি করার আগে আসলে এই ভাবনাটা ভাবে কিনা যে গানটি কতটুকু জনপ্রিয় হবে, বা গানটা আসলে বর্তমান পরিস্থিতির সাথে কতটা অনুকূলে যাবে, বা দর্শকের রুচির সাথে কতটা প্রাসঙ্গিক হবে, এই ভাবনাগুলো কি থাকে নাকি একটু বিপরীত চিন্তা থাকে? না, অবশ্যই থাকে। কারণ যেটা করি আমরা, একটা গান যখন আমরা অ্যাকচুয়ালি ক্রিয়েট করছি, ইভেন ইন্ডিভিজুয়ালি, বিফোর আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করছি, আমি যেটা করি, আমি ওই গানটাকে যাদেরকে আমি ট্রাস্ট করি, যাদের গান আমি ট্রাস্ট করি, হ্যাঁ, তাদেরকে আমি গানটা শোনাই, এবং গানটা একটা বডি ল্যাঙ্গুয়েজ শেখার একটা স্কিল আছে কিন্তু, হ্যাঁ, গানটা কিন্তু আমি কখনো জিজ্ঞেস করি না কেমন লেগেছে গানটা, কখনো জিজ্ঞেস করি না, কারণ তাদের উত্তর হবে, ভদ্রতা করে বলবে হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ওইটা তো পুরাটাই আমার তাহলে মিস হয়ে গেল, আমার ফিডব্যাকটা মিস হয়ে গেল, রাইট? তো গানটা শোনানোর পরে আমি খেয়াল করি ওদের বডি ল্যাঙ্গুয়েজটা কি, এক্সপ্রেশনটা কি। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মিথ্যা কথা বলে না, রাইট? তো সেটা খেয়াল করি। তো আমরা ওই রিসার্চটা আমাদের করা হয়।
একটা যখন লিরিক্স লিখি, লিরিক্সটাকে নিয়ে অনেকবার খেলি, হয়তো একটা ওয়ার্ড চেঞ্জ করলে গানটা কিন্তু রিদম ফ্লোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওগুলো নিয়ে আমরা রিসার্চ করি সব সময়, করে দেন আমাদের একটা সেন্স হয় যে এই গানটা ভালো লাগতেছে শুনতে। হ্যাঁ, so then we move forward with that song. And then we hope that everybody else likes it. ওকে, এতক্ষণ তো আসলে আপনার সাথে ব্যান্ডের সম্পৃক্ততা বা কাজ সেগুলো জানলাম। একটু ব্যক্তিগত ভাবনা করিমকে নিয়ে আসলে জানতে চাই যে ব্যান্ডের বাইরে আসলে সে কেমন জীবনযাপন পছন্দ করে, বা নিজের কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা, মিউজিক নিয়ে আলাদা কোনো ভাবনা আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, আমার অন মাই ওন, আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, আমি তো ইঞ্জিনিয়ার, ব্যস্ত থাকি ইঞ্জিনিয়ারিং নিয়ে, প্রায় 10-12 ঘন্টা প্রতিদিন কাজ করতে মানে হয়। সেটা একটা ফুল প্রফেশন হিসেবে অলরেডি আপনার আছে? 100% ফুল প্রফেশন, অ্যান্ড একটু সাবজেক্ট ম্যাটারটাও একটু হার্ডকোর ইঞ্জিনিয়ারিং, পাওয়ার প্ল্যান্টস নিয়ে কাজ করি, ইউটিলিটি প্ল্যান্টস। তো সেগুলোকে গুছিয়ে দেওয়া, এখন একটু ডেটা সেন্টার্স নিয়ে কাজ করছি। তো আমার একটু চেঞ্জ করতে হয়, আমার মাইন্ডসেটটা একটু শিফট করতে হয়, বাট সেটা এত বছর ধরে করছি, আমার জন্য এটা একটা ন্যাচারাল জিনিস হয়ে গেছে আসলে। বাসায় ফেরত এসে একটু রেস্ট নিয়ে দেন একটু করে হলেও মিউজিক করি, কারণ ওই ডিসিপ্লিনটা যে কথাটা বললাম, বইটাও আমার ছিল না ওই সময়টুকু। পড়াশোনার মাঝখানে বুয়েট ইজ এ ভেরি সিরিয়াস প্লেস ইন টার্মস অফ সবাই সবার সাথে কম্পিট করছে, ওইটার মধ্যেই যেমন মিউজিক করে নিয়েছি। এখনও তাই, আমি হয়তো ট্রাভেল করলে গিটার নিয়ে ঘুরি, এবং ডিসিপ্লিন থাকি যে একটু হলেও প্রত্যেক দিন কিছু না কিছু একটু আগাতে হবে। দিস ইজ প্রবাবলি দ্য বেস্ট অ্যাডভাইস আই গট when I was 16 or 17. কার কাছ থেকে পেয়েছেন? এটা আমার কাজিনের কাছ থেকে, যে এভরি ডে লার্ন সামথিং নিউ, এবং ইটল অ্যাড আপ। হ্যাঁ, তো সেটা করি। আচ্ছা, সেটা একটা জিনিস। আর এমনিতে নিজেও লিটারেচার আর আমার ফিজিক্স ম্যাথ নিয়ে নিজেরও কিছু আলাদা কিছু লার্নিং বা প্রজেক্ট আছে, সেগুলো নিয়েও ব্যস্ত থাকি। তো সবসময় ব্যস্ত থাকি, বসে থাকতে পারি না। কাজ পাগল মানুষ, একটু কাজ পাগল বলতে পারি। সবসময় ইঞ্জিনিয়ারিং না, বাট কিছু একটা করতে হবে। আসলে একটা মানুষকে দেখে আন্দাজ করা যায় না যে সে আসলে কতটুকু ভবঘুরে হতে পারে। আমরা মনে করি মিউজিক করলে হয়তো একটু নিজের মতো করে থাকতে পছন্দ করে, নিজের একটা আলাদা জগৎ থাকে, অনেক ভাবে, অনেক ঘোরে, কিন্তু আসলে ব্যক্তিভেদে ধারণাটা কতটা ভিন্ন হতে পারে। আসলে আপনি তার একটা অন্যতম উদাহরণ হতে পারেন। অনেক ধন্যবাদ। আসলে আরো অনেক কিছু জানার ছিল, ভবিষ্যতে হয়তো আপনাকে সহ আরো টিম মেম্বার যারা রয়েছেন ওয়ারফেজের, তাদেরকেও পাবো। বিদায় নিব কিন্তু একটা গান শুনতে শুনতে, কারণ দর্শকদেরকে এর থেকে আমি বঞ্চিত করতে চাই না। আমি ছোট্ট করে একটু বিদায় নিয়ে আসি, আপনি গিটারের টিউন এভরিথিং একটু সেট করুন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনেক গল্প, একজন মানুষের আলাদা দর্শন, এক টিমের সাথে হোক কিংবা একজন ব্যক্তি হিসেবে হোক, ভাবনা করি সেটি আমাদের সাথে ভাগাভাগি করেছেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো শিল্পীকে নিয়ে। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাচ্ছি আজকের আয়োজনের শেষ দিকটাতে একটা গান শুনতে শুনতে। সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাকই দূরে তারারা। সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়, শুধু জেগে থাকে সাগর আমার পাশে। আহা 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 আহা। সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয়ে ভরে যাক অস্তিত্বের আনন্দে। হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে। আহা 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 আহা। শুভ্র
বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে নিস্তব্ধতা চৌচির উন্মাদ ঝঙ্কারে কাঁদি অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আলপনায় কে দিয়ে যায় অবাক ভালোবাসায় অবাক ভালো